হুম, সেই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে একটা ধাক্কা লেগেছিল। অন্যরকম সুন্দর লাগে যখন তুমি খোপা করতে থাকো। তুমি না বলেছিলে আমাকে খোলা চুলে ভালো লাগে? তুমি আমার কথাটা ধরতে পারোনি। খোপা করা অবস্থায় ভালো লাগে সেটা বলিনি। চুলগুলো দু হাতে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খোপা করে হাত নামিয়ে আনা পর্যন্ত এই সময়টা খুব ভালো লাগে। তোমার চোখ আছে বলতে হবে। তোমার মতো করে যদি দুনিয়ার সব ছেলেরা তাদের গার্লফ্রেন্ডদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো তাহলে ঘরে ঘরে এত অশান্তি হতো না। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে হাতটা কাছে নিয়ে আসলো, তারপর হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, সব মেয়েরা যদি তোমার মতো করে তাদের বয়ফ্রেন্ডদের রেসপেক্ট করতো তাহলে ছেলেরাও মুগ্ধ হয়ে তাদের গার্লফ্রেন্ডে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। তিতির হেসে বলল, আচ্ছা বাদ দাও, একটা কথা শোনো না। কি? এখানে কি মহুয়া পাওয়া যায়? খেতে ইচ্ছে করছে। অসম্ভব। এই জিনিস আমি তোমাকে আর জীবনে খেতে দেবো না। মাতাল হয়ে যাও তুমি। যাদের কন্ট্রোল নেই তাদের খাওয়ার অধিকারও নেই। না হয় একদিন একটু হলাম কন্ট্রোললেস। নাও নো, এই ভুল আমি আর করতে পারছি না। তিতির মুগ্ধর হাত ধরে বলল, প্লিজ প্লিজ একটুখানি খাবো। না, আর না, এখানে সব পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আনতাম না। তিতির মন খারাপ করে ফেলল। মুগ্ধ বলল, রাগ করে লাভ নেই, সত্যি এখানে সব পাওয়া যায় না, আর গেলেও কোথাও পাওয়া যায় আমি জানি না। আচ্ছা ঠিক আছে, রাগ করিনি, তবে ওরকম কিছু হলে ভালোই হতো। হুম, আমার পাগল প্রায় অবস্থা হতো আর কি। আচ্ছা আমাকে একটু কথা বলো না। কি? অন্য কারোর সাথে যখন বিয়ে হবে তখন কি করবে না করবে সে ব্যাপারে যে এত নিষেধাজ্ঞা দিলাম, তুমি আমাকে কোনো নিষেধাজ্ঞা দেবে না? মুগ্ধ হেসে বলল, একটা নিষেধাজ্ঞা আছে। কি? তুমি কারোর সামনে কখনো লজ্জা পেও না। তিতির চোখ নামিয়ে হাসল। মুগ্ধ বলল, লজ্জা পেলে তোমাকে অন্যরকম সুন্দর লাগে, লোভ হয়, চায় না সেই লোভটা আরও কারো হোক। তুমি একটা পাগল। অবশ্যই এটাও ঠিক যে তুমি আমার সামনে যত লজ্জা পাও পৃথিবীর অন্য কোনো ছেলের সামনে অতটা পাবে না। কিভাবে বুঝলে? মেয়েরা যার সামনে যত বেশি লজ্জা পাবে বুঝতে হবে তাকে তত বেশি করে ভালোবাসে। তুমি আমার থেকে বেশি করে কাউকেই ভালোবাসতেই পারবে না, জানি আমি সেটা। তিতির আর কোনো কথা না বলে মুগ্ধর বুকের ওপরে মাথা রেখে শুয়ে পড়ল। অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না, ও কেঁদেই ফেলল। ওর চোখের পানি মুগ্ধর বুকে পড়তেই মুগ্ধ বলল, এই তিতির পাখি, কাঁদছো কেন? আমাদের দুজনের কারো ভালোবাসাই তো কোনো খাত নেই, তো আমরা কেন দুজন দুজনকে পাবো না বলো? তুমি ভুল করে কি ভুল করেছি আমরা? মুগ্ধ তিতিরের চোখ মুছে দিয়ে বলল, এই তিতির পাখি, কাঁদছো কেন? আমার বাপ আজরের হাড় দিয়ে বোধ হয় আল্লাহ তোমাকে বানায়নি, অথচ আমরা ভালোবেসে ফেলেছি। ভুলটা আমাদের এখানেই। তাহলে তোমার জন্য আমার বুকটা কেন এত পড়ে? ভালোবাসো যে। তিতির কান্না থামালো না, বলল, আমি মানি না এসব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, আর তোমাকেও অন্য কারো হতে দিব না। কেউ তোমাকে বিয়ে করতে আসলে খুন করে ফেলবো আমি তাকে। মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখলো কিছুক্ষণ, তারপর তিতিরের মুখটা ধরে চোখের দিকে তাকিয়ে বলল, কান্না থামাও, আমার কথা শোনো। তিতির কান্নাটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো। মুগ্ধ বলল, হয়তো জীবনে এরকম সময় আমরা আর পাবো না। এইভাবে কান্নাকাটি করে এত মধুর সময়কে বিধুর করার কোনো মানে হয়? তিতির চুপ। মুগ্ধ আবার বলল, শোনো, আমরা যে দুদিন এখানে আছি কান্নাকাটি তো দূরের কথা, একবার মনও খারাপ করবে না। চলো না স্বপ্নের মতো করে কাটাই এই দুটো দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলেও তিতির কাঁদতে লাগলো। মুগ্ধ একটু সময় দিল, তাই আর কিছু বলল না, ওকে জড়িয়ে ধরে রইল শুধু। কাঁদতে কাঁদতে তিতির কখন যেন ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠে পড়ল। বাসায় কল করে মায়ের সাথে কথা বলে নিল। কতক্ষণ টিভি দেখলো, নিউজ পেপার পড়ল, ঘুমানোর চেষ্টা করলো, ঘুমও আসছে না। ঘুম যখন আসছেই না, এক কাপ কফি খাওয়া যায়। একটা কফির অর্ডার করে কফিও খেয়ে নিল। সময় কাটছে না। আসলে তিতির ঘুমিয়ে আছে বলে ওর মনে হচ্ছে ওর পৃথিবীটাই ঘুমিয়ে আছে। ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান ছিল তিতিরের জন্য। প্রথমে ভেবেছিল আজই সারপ্রাইজটা দিয়ে দেবে, পরে যখন তিতির আগামীকাল থাকার পারমিশন নিল তখন ঠিক করলো কাল দেবে। কিন্তু এখন তো ইচ্ছে করছে ওকে ঘুম থেকে উঠিয়ে আজই দিতে, নাকি কালই দেবে। দনমনা করতে লাগলো। তিতির ঘুমিয়ে থাকলে তো অ্যারেঞ্জমেন্টটা সহজ হবে, কাল যদি না ঘুমায়। তিতির, হ্যাঁ তিতির, ওঠো না প্লিজ, কতক্ষণ ধরে ডাকছি তো। আমি ঘুমাই। তিতির, এই তিতির, ওঠো না প্লিজ, কতক্ষণ ধরে ডাকছি বলো তো। জানি তো একটু পর আবার ঘুমাবে, আমিও ঘুমাবো,
কিন্তু এখন একটু চোখ মেলে তাকাও। তিতির ঘুমের ঘোরে তাকালো, বলল, কি? খুলে উঠবে? হুম। মুগ্ধ এতক্ষণ বিছানার পাশে বসেছিল, এবার উঠে দাঁড়ালো। তিতির তাকিয়েছিল মুগ্ধর দিকে, ঘুম জড়ানো কণ্ঠে বলল, তোমার বুকটা এত সুন্দর কেন? দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। মুগ্ধ বলল, আমারও। এবার ওঠেন আপনি। তোমারও মানে? তুমি কিভাবে তোমার বুক খাবে? তোমার গলা কি এতটা ফোল্ড হয়? তার চেয়ে আমাকে খেতে দিলেই ভালো হতো মা। তিতিরের ঘুমের ঘোর কাটেনি। মুগ্ধ হেসে বলল, আচ্ছা, বুকে তো আসো। তিতির লাফিয়ে উঠে মুগ্ধর বুকে ঝাঁপিয়ে পড়ল। মুগ্ধকে কোলে নিতেই ওর খেয়াল হলো ঘরের লাইট বন্ধ, আর সারা ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে। মোহময় পরিবেশ। তিতিরের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল। আও! মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ওপরেও দুটো মোম জ্বালানো ছিল। মুগ্ধকে কোল থেকে নামিয়ে দু চোখের ওপরে চুমু দিয়ে চোখ বন্ধ করল। তিতিরের মুখে হাসি ফুটে উঠল। তারপর মুগ্ধকে আয়নার দিকে মুখ করে দাঁড় করালো, বলল, চোখ খুলবে না? তিতির আদুরে কণ্ঠে বলল। আচ্ছা। হঠাৎ গলায় কিছু স্পর্শ অনুভব করতেই চোখ মেলে তাকালো তিতির। মুগ্ধকে একটা নেকলেস পরিয়ে দিচ্ছে, শাড়ির সাথে ম্যাচিং হালকা একটা নেকলেস। তারপর মুগ্ধ পেছন থেকে তিতিরের কোমর জড়িয়ে ধরে দুষ্টু একটা হাসি মুখে লাগিয়ে তাকিয়ে রইল আয়নায়। তিতিরের একে তো চোখে ঘুম, তার উপর মোমের আলোয় নিজেদেরকে আয়নায় দেখতেও বেশ লাগছিল। আবেগে আর কথা বলতেও পারছিল না ও। মুগ্ধ তিতিরের ঘাড়ের ওপর থেকে চুল সরিয়ে একটা চুমু খেলো। তারপর কানের কাছে মুখ নিয়ে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ। তিতির শুধু মাথাটা মুগ্ধর দিকে ফিরিয়ে বলল, লাভ ইউ টু। তারপর মুগ্ধ পেছন থেকেই তিতিরের গালে হাত রেখে ওর ঠোঁটে চুমু খেতে লাগলো। তিতিরের প্রায়ই যেটা মনে হয় সেটাই মনে হচ্ছিল তখন। ইস, এখনই যদি ওরা মরে যেত। সকাল সকাল গাড়ি ছুটে চলেছে গোয়াইনঘাটের পথে। গাড়ি ছেড়েছে অনেকক্ষণ। গোয়াইনঘাট থেকে নৌকা করে যাবে বিছানাকান্দি। মুগ্ধ ড্রাইভ করতে করতে বলল, একটা সুপুরুষ ছেলের সাথে কিস করতে করতে একটা মেয়ে ঘুমিয়ে পড়তে পারে? আমি আগে জানতাম না, তাও আবার দাঁড়ানো অবস্থায়। তিতির মন খারাপ করে বলল, আর কত পচাবে? আজীবন বাঁচাবো, আজীবন খোঁটা দেবো। কি করে পারলে এই অবস্থায় ঘুমিয়ে পড়তে? হ্যাঁ, কখনোই এত ডাকনি। হয়তো একটা ডাক দিয়েছো, আমি উঠিনি তাই আর ডাকনি। আগে না ম্যাম, আমি আপনাকে কম হলেও 4-5 বার ডেকেছি। ইস না। এখন এই কথা বললে একটা গাড্ডা দেবো মাথার মধ্যে। সরি। এখন সরি বললে কি হবে? দুরাত থাকবো, তার মধ্যে একটা চলেই গেল। আমি ইচ্ছে করে ঘুমিয়েছি বলো? কি জানি। মানে কি? তুমি ভাবছো আমি ইচ্ছে করে ঘুমিয়েছি? তিতিরের অপরাধ বোধ দেখে মুগ্ধর খুব মজা লাগছিল। ওকে আরো তাতানোর জন্য বলল, হতেও পারে। না, বিশ্বাস করো, কখন ঘুমিয়েছি টেরই পাইনি। ভালো করেছো। আমি সত্যি সরি, আমাকে মাফ করে দাও। মুগ্ধ অভিমানী কণ্ঠে বলল, এখন এগুলো বলে লাভ নেই। সারা রাত আমার একা একা অনেক কষ্ট হয়েছে, ঘুমিয়ে আসছিল না, তারপর ভোরের দিকে ঘুমিয়েছি। তিতির নিজের কান ধরে বলল, এই দেখো কান ধরছি, এবার তো মাফ করো। মুগ্ধ ভাব ধরে বলল, ঠিক আছে ঠিক আছে, কান ধরতে হবে না। আমি আজ রাতে 1 মিনিটের জন্য ঘুমাবো না। জোক সব থেকে আর। সত্যি। মুগ্ধ এবার হাসি হাসি মুখ করে বলল, তো সারা রাত জেগে কি করবে? তিতির এবার লজ্জা পেল, কিন্তু ওর কথার অর্থ না বোঝার ভান করে বলল, কি আর করব, যা করি তাই করব। ওই মানে গল্প গুজব আর কি। আর ঘুমালে তুমি ঘুমানোর পর ঘুমাবো। মুগ্ধ এতক্ষণ পর হেসে দিল। তিতিরের বুকের ভার নেমে গেল। বুঝতে পারল মুগ্ধ আসলে রাগ করেনি, দুষ্টুমি করছিল। কিন্তু রাগ করার মতোই একটা ঘটনা ঘটেছে। গত রাতে কিস করতে করতেই কি করে যে ঘুমিয়ে পড়ল। ইস, এত সফটলি আদর করছিল মুগ্ধ, আরামেই ঘুমিয়ে পড়েছিল। দোষ কি তাহলে ওর? তিতির যখন এইসব ভাবছিল, মুগ্ধ তখন বলল, দেখা যাবে বাসর রাতে তুমি নাক ডেকে ঘুমাবে আর আমি বসে বসে মশা মারবো। এক কথায় তিতির চমকে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধরও খেয়াল হলো, যেখানে ওদের বিয়েই হবে না সেখানে এইসব কি নিয়ে ভাবছে মুগ্ধ। দুজনেই চুপ হয়ে গেল, কেউ এই বিষয়ে আর কোনো কথা বলল না। দুপাশে জমি, মাঝখানে রাস্তা। জমির কোথাও কোথাও বৃষ্টির কারণে পানি উঠে গেছে। হঠাৎ গাড়ি থামালো মুগ্ধ। তিতির বলল, কি হলো? তরমুজ খাবো।
তিতিরের নজরে পড়ল রাস্তা দিয়ে একটা তরমুজের ভ্যান যাচ্ছে। মুগ্ধ নেমে দুটো তরমুজ কিনে আনলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বলল, তোমারও তো প্রিয়। সেজন্যই তো কিনলাম। হ্যাঁ, কিন্তু কেটে আনলে না কেন? কাটবো কি করে? তরমুজ আবার কাটা লাগে দেখি। তো খাবো কি করে? যখন খাবো তখনই দেখো। কিছু দূর গিয়ে মুগ্ধ একটা কালভার্টের সামনে গিয়ে গাড়ি থামালো। তারপর তিতিরকে বলল, নামো। তিতির নামলো। মুগ্ধ একটা তরমুজ নিয়ে নামলো। তারপর কালভার্টের পাথরে ফুটপাতের সাথে বাড়ি দিতেই তরমুজটা ফেটে গেল। আরেকবার বাড়ি দিতেই তরমুজটা ভেঙে কয়েকটা অসমান টুকরো হয়ে গেল। তিতির হেসে দিল। তিতির পরেছিল 3/4 আর শার্ট, মুগ্ধ পরেছিল হাফ প্যান্ট আর টি শার্ট। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যখন ভাঙা তরমুজ কামড়ে কামড়ে খাচ্ছিল, লোকজন যেতে যেতে হাঁ করে দেখছিল। তিতির বলল, তরমুজটা অনেক মিষ্টি। কালো তরমুজগুলো মিষ্টিই হয়। এই দেখো, এইরকম ভাবে তরমুজ খেয়ে আমার হাত মুখ পুরো মেখে গেছে। মুগ্ধ হাসলো। তিতির বলল, হাসছো কেন? এমনি। এমনি না, এমন দুষ্টুমার্কা হাসি তুমি তখনই দাও যখন তোমার মাথায় কোনো দুষ্টুমি ঘুরতে থাকে। মুগ্ধ হাসি হাসি মুখ করেই বলল, আচ্ছা তাড়াতাড়ি খেয়ে শেষ করো, রওনা হতে হবে। বলো না কেন হাসলে? পরে বলছি বাবা, একটু পরে বলি। আচ্ছা। তরমুজ খাওয়া শেষ হতেই আবার দুজনে গাড়িতে উঠল। মুগ্ধ গাড়ি স্টার্ট দিল। তিতির বলল, তরমুজের রস লেগে মুখ, গাল আর হাতগুলো কেমন আঠা আঠা মিষ্টি মিষ্টি হয়ে আছে। তোমারও এমন হয়েছে? কই না তো, দেখো তুমি। আসলেই তোমার এরকম হলো না কেন? আমি কি তোমার মতো হালুম হুলুম করে খেয়েছি নাকি? আমি বলে হালুম হুলুম করে খেয়েছি, এই তুমি এটা বলতে পারলে? মুগ্ধ হাসতে লাগলো। তিতির বলল, আচ্ছা যাও, আমি হালুম হুলুম করে খেয়েছি, খুশি? এবার আমার ব্যাগ থেকে একটু পানিটা বের করে দাও, হাত মুখ ধোবো। গাড়ি থামালো মুগ্ধ। বলল, দেখি কেমন মিষ্টি মিষ্টি হয়েছে। এ কথা বলেই মুগ্ধ আচমকা তিতিরের ঠোঁটে চুমু খেলো। তারপর বলল, তোমার ঠোঁট এমনিতেই অনেক মিষ্টি, তরমুজের রস তার কাছে তুচ্ছ। তিতির লজ্জা পেয়ে লাজুক হেসে চোখ নামিয়ে নিল। মুগ্ধ গাড়ি স্টার্ট দিয়ে বলল, করবো ভেবেই তখন এসেছিলাম। গোয়াইনঘাট থেকে ওরা একটা নৌকা নিল। সাথে জুটে গেল ছোট্ট একটা গাইড। বয়স 13-14 হবে। নৌকা চলতে শুরু করতেই মুগ্ধ তার সাথে আর মাঝির সাথে গল্প জুড়ে দিল। তিতির খেয়াল করলো নদীর চারপাশটা বড্ড সুন্দর, সবুজ আর সবুজ। নদীর পানিটাও কি সুন্দর, দূরের পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। মুগ্ধ মাঝিকে বলল, বাবা আগে পান্থমায় চলো, ওদিকটা ঘুরে বিছানা কান্দি যাব। মাঝি মাথা নাড়ালো। দূর থেকেই প্রথমবার যখন পান্তুমায় ঝর্ণা দেখতে পেল তিতির, 2 হাত নিজের গালে হাত রেখে চিৎকার করে উঠল। ওয়াও, এটা কি দেখতে পাচ্ছি আমি? মুগ্ধ হেসে বলল, এটাই পান্থমায় ঝর্ণা? এত সুন্দর কিভাবে? উফ। নৌকা আরও যত কাছে যেতে লাগলো, ঝর্ণার পানি পড়ার শব্দ আরও কাছে আসতে লাগলো। বিশাল বিশাল সবুজ গাছে ভরা 2 পাহাড়ের মাঝখানে সুন্দরী ললনার মতো কোমর বাঁকিয়ে আছে পান্তুমায়। একসময় নৌকাটা থামিয়ে দিল মাঝি। তিতির বলল, মামা থামালেন কেন? এখন যান না, আমি এই ঝর্ণার নিচটায় যাব। মাঝি কিছু বলার আগেই মুগ্ধ বলল, প্রথমত এই ঝর্ণা নিচে গেলে স্রোতে নৌকা উল্টে দেবে, দ্বিতীয়ত এই ঝর্ণাটা ইন্ডিয়াতে। মানে কি, এত সুন্দর একটা ঝর্ণা কিনা ইন্ডিয়াতে, অথচ এত কাছে? ধ্যাৎ, শুধু দেখতেই পারলাম, ছুতে পারলাম না। যদিও ঝর্ণাটা আমাদের দেশে না, কিন্তু আমরা বাংলাদেশিরা তাও ঝর্ণাটা দেখতে পারি, অথচ ওটা ইন্ডিয়াতে হওয়া সত্ত্বেও ইন্ডিয়ানরা দেখতে পারে না। দেখতে হলে ওদের ভিসা নিয়ে এপারে আসতে হবে, নাহলে ব্রিজটা দিয়ে কোথাও যেতে হবে। একদম তিতির ব্রিজটা দেখলো। একদম ঝর্ণার সামনে দিয়ে একটা ব্রিজ, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে চলে গেছে। তারপর বলল, ওদের ঝর্ণা ওরা কেন দেখতে পারবে না? কারণ ঝর্ণাটা একদম সীমান্তে এবং পুরোটাই আমাদের দেশে মুখ করা। ইয়েস, একদম ঠিক হয়েছে। এতক্ষণে ঝর্ণার কাছে যেতে না পারার আফসোসটা কাটল তিতির। মাঝি নৌকা ঘুরিয়ে চলল বিছানাকান্দির পথে। নদীটি মোটেও গভীর না। কাছাকাছি যেতেই নৌকা এক জায়গায় আটকে গেল। জায়গাটা বোধহয় একটু উঁচু। গাইড রাজু আর মুগ্ধ নামলো নৌকায় ধাক্কা দিয়ে জায়গাটা পার করার জন্য। নামতেই দেখলো ওখানে হাঁটু সমান পানি। তিতির মুগ্ধকে বলল, আমিও নামবো। মুগ্ধ বলল, নামবে? নামো। তিতিরও নেমে ধাক্কা দিল।
ধাক্কা দিতেই পানি ছিটকে এসে খানিকটা ভিজিয়ে দিল ওদেরকে। তিতিরের খুব আনন্দ হলো, হাসতে লাগলো। ওকে এভাবে হাসতে দেখে মুগ্ধরও ভালো লাগলো। নৌকা যখন আবার একা একা চলতে শুরু করলো, মুগ্ধ বলল, এবার ওঠো তিতির। না, আমি উঠবো না, নৌকা ধরে ধরে পানির মধ্যে হাঁটবো। মাঝি বলল, আপু, সামনে তো অনেক পানি, হাঁটতে পারবেন না ওখানে। মুগ্ধ কথা না বাড়িয়ে তিতিরকে কোলে উঠিয়ে নৌকায় তুলে দিল। তারপর নিজেও উঠল। তিতির রাগি রাগি মুখ করে মুগ্ধর দিকে তাকালো। মুগ্ধ হাসি হাসি মুখ করে একটা ফ্লাইং কিস ছুড়ল, তবে সেলিব্রিটিদের মতো হাত দিয়ে শূন্যে ভাসিয়ে নয়, শুধুই ঠোঁটের ইশারায়। তারপর তিতির মিষ্টি একটা হাসি দিল। এই জায়গাটায় নদী থেকে পাথর ওঠানো হয়। পাথর উঠিয়ে নদীর পাড়ে একের পর এক রেখে রেখে পাথরের পিরামিড বানিয়ে ফেলেছে কতগুলো। তিতির সেই পাথরের পিরামিডগুলোই দেখছিল, আর দেখছিল বিছানাকান্দির পাহাড়। না পৌঁছালেও পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। দুই পাশে পাহাড়, মাঝখানে ফাঁকা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুপাশের পাহাড় একদম সমান উচ্চতার। আল্লাহ বুঝি গসফিতা দিয়ে মেপে মেপে বানিয়েছে। তিতির ভেবেছিল দূর থেকে পাহাড়গুলোকে নীল মনে হচ্ছে, কিন্তু এখন দেখছে পাহাড়গুলো আসলেই নীল রঙের। পাহাড়ের নিচের দিকটা গাঢ় নীল, ওপরটা হালকা নীল। মুগ্ধ বলল, তিতির এদিকে তাকাও, পানিটা দেখো। তিতির তাকাতেই দেখতে পেল পানিটা স্পষ্ট দুই রঙের। একপাশে নদীর পানি যেমন হালকা সবুজ ভাব, আর একপাশে স্বচ্ছ নীল পানি। পানির নিচের বালু, ছোট ছোট মাছ, শৈবাল সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিতির এক্সাইটমেন্টে মুগ্ধর হাত চেপে ধরে বলল, এটা কি করে সম্ভব? সবই আল্লাহর সৃষ্টি। এত সুন্দর পানি! তিতির নীল পানিগুলো হাতে করে উঠালো। হাতের মধ্যেও পানিগুলো নীলই দেখালো। তিতির মুগ্ধকে বলল, দেখো, আমি প্রথমে ভেবেছিলাম আকাশের রিফ্লেকশন বুঝি, কিন্তু পানিগুলো আসলেই নীল। নীলই তো, এখানে সবই নীল। এখনই বুঝবে না, পৌঁছেনি তখন বুঝতে পারবে। বিছানাকান্দি পৌঁছেই তিতিরের চোখে নীলের নেশা ধরে গেল। আকাশ নীল, পাহাড় নীল, পানি নীল। নীলে যে কত রকম শেড হতে পারে তা বিছানাকান্দি এলেই দেখা যাবে। ওরা নৌকা থেকে যেখানে নেমেছে তার একটু সামনে থেকে পাথর শুরু, ছোট বড় অসংখ্য পাথর। সামনেই ভারতীয় সীমান্ত, ওপাশে শিলং। শিলং থেকে বয়ে আসা নদীটি সেই নীল পানির উৎস। অজস্র পাথরের বুকের ওপর দিয়ে বয়ে চলেছে নদীটি। এখানে নদীতে হাঁটু সমান পানি, তার নিচে পাথর। যেখানে ওরা নৌকা থেকে নেমেছে সেখানে গিয়ে নদী গভীর হয়েছে। নীল সৌন্দর্য দেখতে দেখতে তার মধ্যে হারিয়ে গিয়েছিল তিতির। নিজের অবচেতন মনেই একটার পর একটা পাথর লাফিয়ে লাফিয়ে পার হয়ে নেমে যাচ্ছিল পানিতে। মুগ্ধ মাঝির ফোন নাম্বার নিচ্ছিল যাওয়ার সময় যোগাযোগ করার জন্য। নাম্বার নিয়ে তাকাতেই দেখে তিতির অনেক দূর নেমে গেছে। মুগ্ধ দৌড়ে এক পাথর থেকে অন্য পাথরে গিয়ে গিয়ে ভেজা পিচ্ছিল পাথরে যাওয়ার আগেই ধরে ফেলল। রেগে গিয়ে বলল, তোমার বুদ্ধিশুদ্ধি তো আল্লাহর রহমতে কম না, তাহলে মাঝে মাঝে এমন গাধামি কেন করো? হ্যাঁ, তিতির অবাক হয়ে বলল, আমি কি করলাম? আমি ফোন নম্বরটা নেওয়া পর্যন্ত অপেক্ষা করে গেল না? একা একা নামছিলে কেন? সাহস ভালো, কিন্তু এত সাহস তো ভালো না। ইস, সরি, তুমি যে আসছিলে না খেয়ালই করিনি। আমি তো ভেবেছি তুমি সাথে আছো। খেয়াল করবে না কেন? আরে এত সৌন্দর্য দেখে আমার তো মাথাই ঠিক নেই, পাগল হয়ে যাচ্ছি। রাগ করো না প্লিজ। জ্যাম, কেউ রাগ? জানো পাথরগুলো কতটা পিচ্ছিল? হ্যাঁ, পিছলে পড়ে গেলে শুধু ব্যথাই পাবে তা না, স্রোতের সাথে ভেসে হারিয়েও যাবে নদীর মধ্যে। আমি তো সাঁতার জানি। হ্যাঁ, সাঁতার জানে? স্রোতের ভয়াবহতার ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমার? তিতির প্রায় কান্না করে দিচ্ছিল। চোখে পানি ছিল না, কিন্তু গলাটা কেঁপে উঠল যখন বলল, সরি, আর এরকম করব না। মুগ্ধর বুকটাও সাথে সাথে কেঁপে উঠল। বলল, আর কাঁদছো নাকি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তাই একটু কড়া কথা বলে ফেলেছি। তিতির সামলে নিল, বলল, না, ঠিক আছে। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তারপর পানির মধ্যে নামাতে নামাতে বলল, বকেছি তো, পরে বেশি আদর করে পুষিয়ে দেবো। মন খারাপ করো না প্লিজ। তুমি যদি পা পিছলে পড়ে যেতে ব্যথা পেতে না বলো? পাথরের সাথে ঘষা খেয়ে তোমার এই সুন্দর সুন্দর পাগুলো ছিলে যেত না বলো? তুমি আমার পা দেখেছো কিভাবে? কেন, তুমি যখন যখন 3 কোয়ার্টার পড়েছো তখনই তো দেখেছি। যখন যখন বলতে আমি তো ট্যুরে যাওয়া ছাড়া পড়ি না। ওই তো নাফাখুম ট্রিপে দেখেছি। মানে কি? এখন না হয় বুঝলাম দেখেছো আমি তোমার গার্লফ্রেন্ড, তাকাতেই পারো, কিন্তু নাফাখুম ট্রিপে তো
আমি তোমার গার্লফ্রেন্ড ছিলাম না, তখন কেন দেখেছো? মুগ্ধ অপ্রস্তুত হয়ে বলল, আজ দেখছি। না মানে সুন্দর জিনিস দেখে কি চোখ ফিরিয়ে রাখা যায় বলো? তাছাড়া আমি ততদিনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আকর্ষণটা একটু বেশি ছিল, তোমার সব কিছুতে নজর দিতাম। তিতির চোখ বড় বড় করে বলল। সবকিছু বলতে? ততক্ষণে ওরা পানিতে নেমে গিয়েছে। তিতিরকে পানির নিচে পাথরের ওপরে বসিয়ে দিয়ে বলল, না না, নেগেটিভলি নিও না, মানে আমি তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। একদিন তোমার পেটও রেখে ফেলেছিলাম। তিতিরের চোখগুলো এবার বেরিয়ে আসতে চাইলো। বলল, নাফাকুম ট্রিপে? কিভাবে? ওই যে যেদিন আমরা রেমাক্রি পৌঁছেছিলাম, তুমি গোসল করে বাইরে এসে কাপড় মেলে দিচ্ছিলে, তখন তোমার টপসটা উঠে গিয়ে পেটটা একটু বের হয়ে গেছিল। তার মানে তো অ্যাক্সিডেন্টলি বের হয়ে গেছিল। আর তুমি কিনা হাঁ করে দেখছিলে? না বাবা, আমি একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছিলাম, কে জানে। কিন্তু তারপর অনেকদিন চোখ বন্ধ করলেই ভেসে উঠতো সেই দৃশ্য। ইস, তিতির ওর বুকে একটা কিল দিয়ে বলল। অসভ্য একটা। মুগ্ধ হেসে বলল, আচ্ছা শোনো না, যখন তোমাকে কোলে তুলে হাঁটছিলাম তখন আশেপাশে মানুষগুলো তাকিয়েছিল। খেয়াল করেছি আমি, দেখুক গিয়ে। তুমি খুব এনজয় করো না, মানুষ যখন হাঁ করে আমাদের দেখে? করি তো, খুব প্রাউড ফিল করি আমি। মুগ্ধ হাসল। কথা বলতে বলতে মুগ্ধ পানিতে শুয়ে পড়ল, কিন্তু একটা হাত দিয়ে তিতিরকে ধরে রেখেছিল। তিতির বলল, এই এত স্রোতের মধ্যে তুমি শুয়ে পড়লে যে, আমার ভয় লাগছে। মুগ্ধর পুরো শরীর পানির নিচে, মাথাটা পানি থেকে উঠিয়ে বলল, কিছু হবে না, প্রোটেকশন আছে। ওই দেখো, পা একটা পাথরে আটকে রেখেছি। প্লিজ ওঠো তুমি, আমার ভয় করছে, কারণ আমার বসে থাকতেই প্রবলেম হচ্ছে। তুমি ধরে না রাখলে স্রোতের তোড়ে কবেই ভেসে যেতাম। তুমি আমাকে নিয়ে নাফাকুমের মতো ভয়ঙ্কর জায়গাও ভয় পাওনি, আর এখানে ভয় পাচ্ছ? ওখানে তো সেফটি বেল্ট ছিল। এখানেও পা ঠেকানো ওই পাথরটা সেফটি। উফ দিদির, তুমি না। উঠে বসল মুগ্ধ, তারপর বলল, আমি তোমাকে ধরে রেখেছি, তুমি একটু শোও। এত মানুষের মধ্যে আমি শোবো? এত মানুষ কোথায় পেলে? বিছানা কান্দিতে অনেক মানুষ হয়, এখন তো মানুষ নেই বললেই চলে। তবু কজন আছে তারা আমার অপরিচিত? বাপরে, বিছানা কান্দির বিছানায় না শুয়ে গেলে অনেক বড় কিছু মিস করবে। কেউ তোমার দিকে তাকিয়ে নেই বাবা, একা থাকলে হয়তো তাকাতো, কিন্তু এত হ্যান্ডসাম একটা ছেলে আছে না সাথে, ওর তো বুঝে তাকালে চোখ গেলে দেবে। তিতির একটা হাসি দিয়ে শুয়ে পড়ল পানির মধ্যে। মুগ্ধ হাত ধরে থেকে বলল, তাই না? পুরো শরীর পানির নিচে ডুবিয়ে দাও, শুধু মাথাটা পাথরটার উপরে রাখো, তাহলে কানে পানি যাবে না। তিতির তাই করল। মুগ্ধ বলল, আর আমার দিকে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করে রাখো। তিতির চোখ বন্ধ করল। মুগ্ধ আবার বলল, হাত দুটো দুপাশে ছড়িয়ে দাও পাখির মতো, তাতে পানির মধ্যে শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারবে। তিতির তাই করল। তারপর মুগ্ধকে ছেড়ে দিল। ছেড়ে দিতেই তিতির তাকিয়ে বলল, আমি পারবো ব্যালেন্স রাখতে, কিন্তু তুমি ধরে থাকো ভালো লাগবে। কি? না দিদির, কিছু কিছু জিনিস ফিল করতে একা হওয়া প্রয়োজন। এখানে কোনো মানুষজন না থাকলে দুজনে মিলে ফিল করা যায় এমন কিছু ফিল করাতাম তোমাকে। যেহেতু মানুষজন আছে না, তো একটা কথাও না বলে যেভাবে বললাম ওভাবেই থাকো কিছুক্ষণ, আমি পাশে আছি। তিতির আর কথা বলল না। মুগ্ধ যেভাবে বলল সেভাবেই শুয়ে রইল। কোনো অজানা পাহাড়ের অজানা ঝর্ণার গা বেয়ে নেমে আসা হিমশীতল পানি তিতিরের সারা অঙ্গ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এভাবে ছোঁয়ার জন্য আবার শাস্তি দেবে না তো মুগ্ধ? এ কথা ভেবে নিজের মনেই হেসে উঠল তিতির। আস্তে আস্তে টের পেল নদীর কলকল ধ্বনিতে মুখরিত চারপাশ। শব্দটা যেন ওর বুকের ভেতর হচ্ছে। আসলে তা তো না, কিন্তু শব্দটা পানির মধ্যে। আজ স্রোতের পানিগুলো কানের এত কাছে যে অন্য কোনো শব্দ আর কানে আসছে না। শব্দটা আস্তে আস্তে কেমন যেন করুণ শোনালো, কিন্তু এত অসাধারণ যে কোনো ওস্তাদের বাজানো সন্তুর, সেতার বা শারদের যে কোনো অংশে কম মনে হলো না। কখন যে তিতিরের চোখ বেয়ে জল গড়িয়ে মিশে গেল সে পিয়াইন নদীর নীল জলে, তা কেউ জানল না। একসময় মুগ্ধ বলল, এবার চোখ দুটো খুলে আকাশের দিকে তাকাও। তিতির তাকাতেই অন্যরকম এক অনুভূতি রইল। একটু আগের সব অনুভূতি তো রইলই, সাথে আরও যোগ হলো খোলা নীল আকাশের সৌন্দর্য। এবার মনে হতে লাগলো ও এমন কোনো অচেনা জগতে আছে যেখানে একই সাথে পাখির মতো আকাশে ওড়া যায়, আবার জলকন্যার মতো পানিতে সাঁতারও কাটা যায়। কয়েক ঘন্টা পানিতে থাকার পর যখন ওরা পানি থেকে উঠল, হঠাৎই বৃষ্টি নামলো। ব্যাপক বৃষ্টি।
তিতির চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি বিলাস করছিল, কিন্তু মুগ্ধর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে। সেই সকালে খেয়ে বেরিয়েছিল, পথে আস্তে আস্তে হাবিজাবি খেয়েছে। তিতির, খুব ভুল হয়ে গেছে একটা জিনিস। তিতির চোখ খুলে মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কি? ভাত খেয়ে পানিতে নামা উচিত ছিল। স্রোত ছিল যে অনেক, স্রোতের সাথে পাল্লা দিয়ে পানিতে থাকা এনার্জি শেষ। আহারে, তো খেয়েই নামতে। খেয়াল ছিল না, তাছাড়া তখন তার খিদেও ছিল না। ও, তোমার খিদে পায়নি? বুঝতে পারছি না। আসলে আমি এখনো ঘোর থেকে বের হতে পারছি না। স্বাভাবিক, প্রথমবার এমনই হয়, কিন্তু আমার তো ভাত খাওয়ার জন্য জানটা বের হয়ে যাচ্ছে। ততক্ষণে মাঝি আর রাজু ওদের দেখতে পেয়ে চলে এসেছে। তিতির ওদের জিজ্ঞেস করলো, এই দোকানটাতে ভাত পাওয়া যায়? রাজু বলল, না আফু, চিপস, কেক, বিস্কুট আছে? মুগ্ধ বলল, ভাত হাজার পার ছাড়া পাওয়া যাবে না, না? না। তিতির বলল, হাদার পার গিয়ে খাই তাহলে। মুগ্ধ বলল, আমার লাশ যাবে তাহলে, কারণ ওটা অনেক দূর। ধুর, তোমার যত আজে বাজে কথা। তিতির দোকানে চলে গেল। মুগ্ধ বলল, আর আরে কোথায় যাও? তোমার লাশ হওয়া ফেরাতে। দোকানে গিয়ে বলল, ভাই, এখানে ভাত পাওয়া যাবে? দোকানদার বলল, না। চাল পাওয়া যাবে? মুগ্ধ ততক্ষণে দোকানের সামনে চলে এলো, বলল, আরে পাগল, এটা কি চালের দোকান? দোকানদার বলল, এইখানে চাল নাই। তিতির বলল, প্লিজ কিছু চাল বিক্রি করেন। যেভাবেই হোক আমার স্বামী ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। তিতির কথায় মাঝি আর রাজু হেসে দিল। মুগ্ধ আর দোকানদার হাঁ করে চেয়ে রইল। তিতির বলল, প্লিজ ভাত না হলে চাল কিছু একটা ব্যবস্থা করুন। দোকানদার কিছু বলার আগেই মুগ্ধ বলল, এই আমার খিদে নেই, চলো। অযথা বিরক্ত করছো কেন ওনাকে? থাকলে তো দিতই। মুগ্ধ জোর করে নিয়ে যাচ্ছিল তিতিরকে। পেছন থেকে দোকানদার ডাকলো। ও ভাই, দাঁড়ান। ওরা দাঁড়ালো। দোকানদার বলল, আমার বউ খুদের ভাত পাঠাইছিল, আমি আর আমার ভাই খাওয়ার পরও আছে, খাইবেন? তিতিরের মুখে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। মুগ্ধ কিছু বলার আগেই লাফিয়ে পড়ে বলল, হ্যাঁ খাবে, খুদের ভাত তো ওর খুব প্রিয়। মুগ্ধর মনে পড়ছে না খুদের ভাত কবে ওর প্রিয় ছিল। দোকানদার উঁচু উঁচু করে বেড়ে এক প্লেট খুদের ভাত দিতেই তিতির মুগ্ধর হাতে দিয়ে বলল, এই নাও খাও। আরেক প্লেট যখন দিতে নিল, তিতির বলল, না না না, আর লাগবে না, আমি খাবো না, ওর জন্যই চাইছিলাম। মুগ্ধ এখনো খাওয়া শুরু করছে না দেখে দোকানের দাওয়ায় বসে তিতির হাত ধুয়ে নিজেই খাইয়ে দিল। মুখে দিয়ে মুগ্ধর মনে হলো অমৃত খাচ্ছে। শুধু ক্ষুধার জন্য না, রান্নাটাও ছিল চমৎকার। বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছে বোধহয়। ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেল। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ভেজা শরীরে বিয়ে না করা বউ কিংবা বউয়ের থেকেও বেশি এমন মানুষটার হাতে তারই ভালোবাসা দিয়ে জোগাড় করা খাবার খেতে খেতে মুগ্ধর বুকের ভেতর আবেগের তোলপাড় শুরু হয়ে গেল। মেয়ে হলে হয়তো এতক্ষণে কেঁদেই ফেলতো। নাই বা পেল ওকে সারা জীবনের সহধর্মিণী হিসাবে। যা পেয়েছে ওর কাছ থেকে, এমনকি এখনও পাচ্ছে, তা অনেকে ভালোবেসে সার্থক হয়ে বিয়ে করা বউয়ের কাছ থেকেও এর 100 ভাগের 1 ভাগ পায় না। মুগ্ধ বলল, শুধু আমাকে দিচ্ছ কেন? এতটা কি আমি একা একা খেতে পারবো? হ্যাঁ পারবে। উফ, না পারবো না, তুমিও খাও। আর এটা অনেক টেস্টি, না খেলে মিস করবে। তুমি খাও তো। তুমি না খেলে আমিও খাবো না। অগত্যা তিতিরও খেলো মুগ্ধর সাথে। খাওয়া শেষ হতেই তিতির দোকানদারকে বলল, ভাই, আপনার নাম কি? সুরজ আলী। সুরজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। সুরজ আলী কোনো এক অজানা কারণে লজ্জা পেল, বলল, না না আপা, কি যে বলেন। মুগ্ধ বলল, সুরজ ভাই, আমি জানি আপনি এটা বিক্রি করেন না। আপনার স্ত্রী যত্ন করে আপনার জন্য রান্না করে পাঠিয়েছে, তবুও আমরা ক্ষুধার সময় খেয়েছি। আপনি যদি দামটা রাখেন আমি খুব খুশি হব। সুরজ আলী বলল, না না ভাইজান, আমি টাকা রাখতে পারবো না। এটা তো আমার ব্যবসা জিনিস না, আর বাড়তেই ছিল। তবুও ভাই রাখেন না, আর লজ্জা দিয়ে না। এমনিতে আমার বউ অনেক লজ্জায় ফেলেছে। সুরজ আলী টাকা রাখতে চাচ্ছিল না। মুগ্ধ জোর করে তার হাতের মুঠোয় টাকা গুজে দিল। তিতির বলল, সুরজ ভাই, আজ থেকে আপনি আমার ভাই। আমাদের ছেলে মেয়েদের নিয়ে আপনার বাড়িতে বেড়াতে আসবো। ভাবিকে বলবেন এরকম খুদের ভাত রান্না করতে, এটা পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। সুরজ আলী অবাক হয়ে চেয়ে রইল। লোকটি বোধহয় খুব আবেগী।
কারণ তিতিরের কথায় তার চোখ ছলছল করে উঠল। সে বলল, অবশ্যই আসবেন আপা। নৌকার কাছে যেতে যেতে তিতির বলল, আমি তোমাকে লজ্জায় ফেলেছি না? মুগ্ধ এক হাতে ওকে বুকে ধরে হাঁটতে হাঁটতে বলল। এত ভালোবাসিস কেন রে পাগলি? তিতির আহ্লাদে আটখানা হয়ে গেল। মুগ্ধ আবার বলল, আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসবে, হ্যাঁ? যেটা বাস্তবে কখনো হবার নয়, সেটা যদি কল্পনাতে ভেবে সুখ পাওয়া যায় তাতে দোষের কি? মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিল। তিতির চোখ বন্ধ করে তা সাদরে গ্রহণ করলো। তারপর বলল, আচ্ছা, তখন যে বলেছিলে মানুষজন না থাকলে দুজনে মিলে উপভোগ করা যায় এমন কিছু করতে, সেটা কি? তোমাকে একবার আমার বুকে আর একবার পিঠে নিয়ে সাঁতার কাটতাম। সিরিয়াসলি? হ্যাঁ। পারবে তুমি? না। কেন পারবো না? তোমার ওজন কত? 50? 48। আর আমার 80। ভরসা হয় না? তাছাড়া পিউকে পিঠে নিয়ে সাঁতরাতে পারলে তোমাকে নিতে পারবো না? তোমরা তো অলমোস্ট সেম। ওর ওজন হয়তো তোমার থেকে সামান্য বেশি। তাহলে প্লিজ চলো, এখন তো মানুষজন একদম নেই বললেই চলে। মুগ্ধ হাসতে লাগলো। বৃষ্টি, ব্যাপক বৃষ্টি, ঝুম বৃষ্টি। নদীর নীল পানিতে বৃষ্টির ইয়া বড় বড় ফোঁটা পড়ছে আর শামুকের শেপ তৈরি হচ্ছে পানিতে। তার মধ্যে উল্টা সাঁতার দিচ্ছে মুগ্ধ। মুগ্ধর বুকের ওপরে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে তিতির। যতটা কষ্ট হবে ভেবেছিল মুগ্ধ, ততটা হচ্ছে না, কারণ তিতিরও পা দিয়ে সাঁতরাচ্ছে মুগ্ধর বুকের ওপরে শুয়ে। দুজনই একসাথে পা দিয়ে পানিগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে সাঁতার কাটছে আর পাগলের মতো হাসছে। হাসির শব্দ ফাঁকা জায়গায় বারবার বাজছে, কিন্তু আস্তে আস্তে যখন মিলিয়ে যাচ্ছে তখন বড্ড করুণ শোনাচ্ছে। তাতে অবশ্য কিছু আসে যায় না ওদের। ওরা আজ ভাসছে। আজ ওরা মানুষ নয়, ওরা আজ জলমানব আর জলমানবী। গোয়াইনঘাটে নৌকার ঘাট থেকে কিছুটা আগে গাড়ি রেখেছিল মুগ্ধ। সাঁতরে সাঁতরে শরীর ক্লান্ত দুজনেরই। যা খেয়েছিল তার সব শেষ। এইটুকু হেঁটে গাড়ির কাছে আসতেও খুব কষ্ট হলো। এসে মুগ্ধ বলল, তুমি গাড়িটা ঢুকে চেঞ্জ করে নাও, তোমার হয়ে গেলে আমি ঢুকবো। এখানে আমি চেঞ্জ করব? তা হ্যাঁ, কে আছে দেখবার জন্য? আশেপাশে তো কেউ নেই। ঠিক, তবু আরে মানুষ গাড়িতে ঢুকে সব কিছু করতে পারে, তুমি চেঞ্জ করতে পারবে না? ছি, তুমি অলওয়েজ নোংরা কথা বলতে পছন্দ করো। মুগ্ধ হেসে বলল, আমি একটা নোংরা লোক যে, ওই জন্য। তিতির গাড়ির মধ্যে ঢুকে গেল। মুগ্ধ বলল, নিচু হয়ে চেঞ্জ করে দাও, চিন্তা করো না। কেউ আসতে নিলে আমি তোমাকে বলবো, আর আমিও তাকাবো না। তিতির চেঞ্জ করে সামনে চলে গেল। তারপর মুগ্ধ ঢুকে চেঞ্জ করে গাড়ি স্টার্ট দিল। তখনও বাইরে তুমুল বৃষ্টি। হাদার পার পৌঁছাতেই মুগ্ধ বলল, তিতির, চলো ভাত খেয়ে নিই, এখানে ভাতের হোটেল আছে। কেন? এখন আবার নামতে ইচ্ছে করছে না। একেবারে রিসর্টে গিয়ে খাই। খিদে পেয়েছে তো খুব। ও আচ্ছা, চলো তাহলে। কয়েক কদম হেঁটেই ওরা একটা হোটেলে ঢুকলো। খেতে খেতে তিতির বলল, এই ভাতগুলো এমন কেন? আতপ চালের ভাত যে। কোন চালের ভাত খাই তাহলে? ও সিদ্ধ চালের। ও ধুর, এগুলো আমার গলায় আটকাচ্ছে। আরে আমার দিদির পাখিটা রে, এই বেলাটা একটু কষ্ট করে খেয়ে নাও, রাতে রিসর্টে খাবো। অন্য কোনো হোটেলে খেতাম। লাভ নেই, পুরো সিলেটে আতপ চালের ভাত হয়। রিসর্টে আছে বলে যা চাচ্ছি তাই পাচ্ছি, ইভেন সিদ্ধ চালের ভাতও। ও মুগ্ধ গপাগপ পেট পুড়ে খেয়ে নিল, কিন্তু তিতির কোনো রকমে অর্ধেকটা ভাত খেলো। তারপর বাইরে আসতেই দেখলো সন্ধ্যা নেমে গেছে। মুগ্ধ বলল, এখানে মেলা হচ্ছে দেখলাম, যাবে? তিতির অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে মেলা হচ্ছে? সিলেটে তো ডেইলি বৃষ্টি হয়, তার জন্য কিছু থেমে থাকে না। আর স্টল আছে তাই কোনো প্রবলেমও নেই। ঢাকার বাইরে মেলাগুলো কিন্তু অনেক উপভোগ্য হয়। ও আচ্ছা, চলো যাই, ঘুরে আসি। চলো, ভিজে যাবো কিন্তু যেতে যেতে। ভিজলে ভিজবো, একেবারে রিসর্টে গিয়ে চেঞ্জ করে নিব। কি আচ্ছা চলো তাহলে। মেলায় ঘুরতে ঘুরতে তিতির বুঝলো মুগ্ধর কথা ঠিক। ঢাকা শহরের মেলার থেকে এখানকার মেলা বেশি সুন্দর। খুব ভালো লাগলো ওর। একটা দোকানে ঘুরতে ঘুরতেই মুগ্ধ ডাক দিয়ে বলল, এই এদিকে এসো। তিতির মুগ্ধর কাছে গিয়ে বলল, কি? মুগ্ধ ওকে একটা লাল মণিপুরি শাড়ি দেখিয়ে বলল, দেখো শাড়িটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোমার জন্য নেই? এই না, এমনিতেই যেটা কাল নিয়েছো ওটা বাসায় নিতে পারবো না। আরেকটা নিয়ে নি। আরেকটা নিয়ে কি হবে? আজকে রাতে পড়বে, আমি হাঁ করে দেখবো।
দেখো না শাড়িটা কত সুন্দর লাল, তোমাকে খুব ভালো মানাবে এটাতে। লাল শাড়িতে তো কত দেখেছো। আচ্ছা, কালকে শাড়িটাও তো অর্ধেকটা লাল, রিসর্টে গিয়ে ওই শাড়িটা পরবো না, তখন দেখো। এটা কিনে শুধু শুধু টাকা নষ্ট করো না। টাকা নষ্ট বলছো কেন? এসব শাড়ির দাম বেশি না, তাছাড়া আমি দেখবো সেটা, সেটা কি দাম নেই? এই জন্য আমি কোনো কিছু কেনার আগে বলি না। বলে কিনতে গেলেই তুমি এরকম উল্টো পাল্টা কথা বলে মুডটাই নষ্ট করে দাও। এরকম করলে তোমার সংসার ভেসে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি, খুব ভুল হয়েছে আমার। যাও। কেন? মুগ্ধ শাড়িটা কিনে নিল, তারপর বলল, তিতির, আমি একটু ওয়াশরুমে যাবো, 5 মিনিট আসছি। তুমি এই দোকানটাতে দাঁড়াও, ঠিক আছে? অন্য কোথাও যেও না কিন্তু। ফোন কিন্তু গাড়িতে, পরে হারিয়ে গেলে আমি খুঁজেও পাবো না। যাও কেন, তুমি চিন্তা করো না, আমি এখানেই থাকবো। তিতির শাড়ির দোকানের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ পড়ল পাশেই একটা লোক কিছু একটা বিক্রি করছে। মানুষ খুব খাচ্ছে। তিতির লোকটাকে জিজ্ঞেস করলো। মামা, এগুলো কি? লোকটা উত্তর দিল। তিতিরের মনের ভেতরটা নেচে উঠল। ভাঙের শরবত শুধু শুনেই এসেছে, জীবনে খায়নি, এখন দেখেই খেতে ইচ্ছে করছে। কিন্তু মুগ্ধ এলে কিছুতেই খেতে দেবে না, বলবে নেশা হয়ে যাবে। আরে বাবা, হোক না, একটু আধটু নেশা হলে কি হয়? 7-5 ভেবে মুগ্ধ আসার আগেই 1 গ্লাস খেয়ে ফেলল তিতির। পরে আর 1 গ্লাস দিতেই মুগ্ধ চলে এলো। ওকে দেখতে পেয়ে বলল, তিতির, কি খাচ্ছ এগুলো? ও, তুমি চলে এসছো? অনেক মজার জিনিস, খাও না। এ কথা বলে এই গ্লাসটা মুগ্ধর দিকে ধরল। আগে বলবে তো কি এটা? সারপ্রাইজ, নাও খাও। মুগ্ধ খেয়ে বলল, এটা তো ভাঙ। খাও না, 1 গ্লাস মাত্র। সর্বনাশ করেছে রে। তারপর ভাঙের দাম মিটিয়ে তিতিরকে টানতে টানতে নিয়ে গেল। গাড়িতে উঠেই তিতির বলল, এই, তুমি রাগ করেছো? মুগ্ধ ঝাড়ি দিয়ে বলল, না, আনন্দে নাচছি। এত রাগ কেন করছো? ভাং তো অনেক মজা। কিছুক্ষণের মধ্যে নেশা হয়ে যাবে, তখনকার পাগলামিগুলো কে সামলাবে? তিতির দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলল, কেন তুমি? এই একটা কথা বলবেন আমার সাথে কিন্তু, বলে দিলাম। মুগ্ধ এমন ব্যবহারে তিতিরও রাগ করলো। কি এমন করেছো? 1 গ্লাস ভাঙই তো খেয়েছে, তার জন্য এমন ব্যবহার? তিতির সত্যি আর একটা কথাও বলল না। রিসর্টে ফিরে তিতিরের দিকে তাকাতেই মুগ্ধ দেখতে পেল তিতির ঘুমাচ্ছে। ওর গায়ের কাপড় খানিকটা শুকিয়ে গেছে, ওর নিজের গায়ের কাপড়েও পানি ঝরে গেছে। কখন ঘুমিয়ে পড়ল মেয়েটা? ইস, এভাবে বকাটা উচিত হয়নি, কিন্তু মাঝে মাঝে এমন বোকামি করে মেয়েটা। গাড়ি পার্ক করে তিতিরকে কোলে নিয়ে রুমে চলে গেল। ভেতরে ঢুকে ওকে কোলে নিয়ে দরজা লক করে দিল। তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠে যাচ্ছিল, এমন সময় তিতির ওর কলার টেনে ধরে মিষ্টি একটা হাসি দিল। মুগ্ধ হেসে বলল, ঘুমের ভান করা হচ্ছিল। এত বকলে কি করব তাহলে? তিতিরের গলা শুনেই মুগ্ধর বুঝতে বাকি রইল না যে ওর নেশা হয়ে গেছে। আর হবেই বা না কেন, ওরই তো মাথাটা ঝিমঝিম করছে। বলল, এত বকলাম কোথায়? কিন্তু এত বকার মতোই কাজ করেছো তুমি। একটু ভাঙি তো খেয়েছি, খেলে কি হয়? তিতির মুগ্ধর কলার ধরে টেনে আনলো নিজের কাছে, একদম কাছে। নেশা তারপর হলেই বলল, নিজেকে কেমন হালকা হালকা লাগে, দুনিয়াটা ঘুরতে থাকে, বেশ লাগে আমার। মুগ্ধ মুচকি মুচকি হাসতে লাগলো। তিতির আচমকাই ওর ঘাড়ে হাত রেখে আরো কাছে এনে ওর ঠোঁটে উথাল পাথাল চুমু দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ইন্টারকমে ফোন এলো। মুগ্ধ উঠে যেতেই তিতির চিৎকার করে বলল, কে ফোন করেছে? আমি ওর চাকরি খাবো। মুগ্ধ এ কথায় হেসে দিল। তারপর ফোন ধরতেই ওপাশ থেকে ম্যানেজার বলল, স্যার, আপনার ওয়ালেটটা পড়ে গিয়েছিল রিসিপশনে। আমি কি এটা এখন পাঠিয়ে দেবো নাকি পরে? ওহ, থ্যাঙ্কস আ লট, প্লিজ পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে সেই কোয়ার্টারের ছেলেটি ওয়ালেটটা নিয়ে এলো। মুগ্ধ সেটা কালেক্ট করে ভেতরে আসতেই তিতির ওর গলাটা জড়িয়ে ধরে বলল, আমি ওই শাড়িটা পরবো। ওহো, ওটা তো গাড়িতে, তোমাকে কোলে করে নিয়ে এলাম না, ওগুলো আনা হয়নি। দাঁড়াও, নিয়ে আসছি। তিতির মুগ্ধকে আরো শক্ত করে ধরে বলল, না, তুমি যেতে পারবে না। ওই বদ ছেলেটাকে বলো দিয়ে যেতে, তাহলে মাফ করে দিব। একটু আগে যে ডিস্টার্ব করেছে সেজন্য। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে হেসে বলল, ওর কাছে কি গাড়ির চাবি আছে? পাগলি, তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। মুগ্ধ শাড়ি ভেজা কাপড় সব নিয়ে এসে ঘরে ঢুকে বলল, আমি ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসি, তুমি শাড়িটা পরে নাও।
তিতির শাড়ি পরে বারান্দায় গিয়ে দেখলো মুগ্ধ ডিভানে বসে আছে। তিতির মুগ্ধর সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখালো আর বলল, কেমন লাগছে আমাকে? মুগ্ধ তিতিরের সামনে দাঁড়িয়ে কোমর জড়িয়ে বলল, পরি, আমার পরি। তিতির তার সেই মিষ্টি হাসিটা দিল। মুগ্ধ বলল, চোখ বন্ধ করো। তিতির চোখ বন্ধ করলো। মুগ্ধ মেলা থেকে কেনা এক পাতা টিপ বের করলো পকেট থেকে। তারপর একটা লাল টিপ পরিয়ে দিল তিতিরের কপালে। তিতির চোখ খুলতেই বলল, তিতির মুগ্ধর গলাটা ধরে পায়ের বৃদ্ধা আঙ্গুলের ওপরে ভর দিয়ে উঁচু হয়ে মুগ্ধর একদম কাছে চলে গেল। ও চাইছে মুগ্ধকে আদর করুক। মুগ্ধ বুঝতে পারল। তিতিরের কোমরটা আরো শক্ত করে ধরে চুমু খেলো ওর ঠোঁটে অনেকক্ষণ ধরে। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকালো, বৃষ্টি নামলো। তারপর আচমকাই তিতিরকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো মুগ্ধ। তিতির বলল, চলো না ভিজি। ভিজবো? সারাদিন তো প্রাকৃতিক বৃষ্টিতে ভিজেছি, এবার অন্য বৃষ্টিতে ভিজবো। কোন বৃষ্টি? মুগ্ধ তিতিরকে কোলে করে হেঁটে হেঁটে নিয়ে বিছানায় শুয়ে দিল। যতক্ষণ কোলে ছিল তিতির ততক্ষণই মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে মোহময় দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। তেমনি মুগ্ধও তাকিয়েছিল তিতিরের ঠিক চোখের দিকে। তিতিরকে বিছানায় শুয়ে দিতেই ওর আঁচলটা পেটের ওপর থেকে সরে গেল। এই দৃশ্য দেখা মাত্রই মুগ্ধ যেন সব কন্ট্রোল হারিয়ে ফেলল। নাভিতে নাক ডুবিয়ে নিল কতক্ষণ। তারপর ঠোঁট না সরাসরি জিহ্বা দিয়ে আদর করতে লাগলো ওর নাভিতে। তিতির মুগ্ধর চুলগুলো খামচে ধরে সাপের মতো মোচড়ামুচড়ি করতে লাগলো। উফ, কি করছে মুগ্ধ? ও তো সুখে মরেই যাবে। কিছু বলতে গিয়েও তিতির একটা কথাও বের করতে পারল না। হঠাৎ মুগ্ধর খোঁচা খোঁচা দাড়িগুলো ঘষে দিল পেটে। তিতির ব্যথায় একটা চিৎকার দিল। মুগ্ধ ওর ঠোঁটে চুমু দিয়ে চিৎকার থামালো। তারপর তাকিয়ে রইল তিতিরের দিকে। কি মায়া! আল্লাহ কি পৃথিবীর সব মায়া ওর মুখটাতে দিয়ে রেখেছে? তিতির চোখ খুলল। মুগ্ধর চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। মুগ্ধ তিতিরের মুখটা ধরে কপালে একটা চুমু দিল। তিতির আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। মুগ্ধ বোঝা চোখ দুটিতেও চুমু দিল। তারপর গালে চুমু দিল। তারপর ঠোঁটের আশেপাশে। তারপর আবার ঠোঁটে চুমু খেল। এরপর নেমে গেল গলায়। অজস্র চুমুতে ভরিয়ে দিল। তিতির ততক্ষণে মুগ্ধর কান কামড়াতে শুরু করে দিল। তারপর মুগ্ধ উঠে বসল। তিতিরের কোমরটা ধরে ওকেও উঠিয়ে বসিয়ে আঁচলটা ফেলে দিল। আবার চুমু দিতে যাচ্ছিল, এমন সময় তিতির ওকে বাধা দিল। টি শার্টটা খুলতে বলতে চাইল, কিন্তু সমস্ত আবেগে যেন গলার মধ্যে আটকে গেছে। বলতে না পেরে নিজেই খুলে ফেলল। মুগ্ধও হেল্প করলো। তারপর তিতির পাগলের মতো কামড় দিতে লাগলো মুগ্ধর বুকে। মুগ্ধর খুব ব্যথা লাগছিল, কিন্তু বাধা দেয়নি, কারণ একই সাথে ওর ভালোও লাগছিল। আস্তে আস্তে তিতির কামড়ানো থামালো। এবার চুমু দিতে শুরু করলো। বুক থেকে চুমু দিতে দিতে ওপরে উঠতে লাগলো। গলায় চুমু দিল। তারপর গালে চুমু দিতেই মুগ্ধ তিতিরের ঠোঁট কামড়ে ধরল। তারপর চুমু দিল। তিতিরও চুমু দিল। যেন প্রতিযোগিতা লেগেছে কে কার থেকে বেশি আর নিবিড়ভাবে চুমু দিতে পারে। ততক্ষণে মুগ্ধর হাত চলে গেল তিতিরের কোমরে। শাড়ির কুচিগুলো ধরে কোমর থেকে খুলে পুরো শাড়িটাই ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর মুগ্ধ তিতিরকে উল্টো ঘুরিয়ে ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিল। একটা, দুটো, অসংখ্য। প্রত্যেকটা চুমুতে তিতির কেঁপে কেঁপে উঠছিল। ওর ব্লাউজের ফিতাটা মুগ্ধ এক টান দিয়ে খুলে ফেলল। ব্লাউজের পিছনের হুকগুলো খুলে পিঠে চুমু দিল। তারপর ব্লাউজটা টেনে খুলবার সময় বাধা দিল তিতির। কোনো রকমে ঘোর লাগা কণ্ঠে বলল, লাইটটা বন্ধ করে নাও প্লিজ। অস্থির মুগ্ধ বলল, না, কেন? আমার লজ্জা লাগবে না হলে। লাগুক, আমি তো তোমার লজ্জাটাই দেখতে চাই। আই লাভ ইট। না প্লিজ, আমি না হলে মরে যাব। আমি তো তাহলে কিচ্ছু দেখতে পারবো না। দেখা লাগবে না, অনেক দিন দেখো, আরেকদিন দেখো। আজ লাইটটা বন্ধ করো, পায়ে পড়ি তোমার। বাইরে তুমুল বর্ষণ। বাতাস আর বৃষ্টির তোড়ে বারান্দার দরজার পর্দা ভেতরে এসে উঠছে। মুগ্ধ গিয়ে লাইটটা বন্ধ করে ফিরে এলো। তবু বাগানের লাইটের যতটুকু আলো আসছে তাতে সব স্পষ্ট না হলেও আবছা দেখা যাচ্ছে সবই। তারপর ব্লাউজটা খুলে ফেলল। তিতির লজ্জায় উপর হয়ে শুয়ে পড়ল। কি করবে ও? এইদিকে মুগ্ধ কাছে আসতেই লজ্জায় মরে যায়। অপরদিকে নিজের সর্বস্ব তুলে দিতে ইচ্ছে করে ওর জিম্মায়। মরতে ইচ্ছে করে মুগ্ধর হাতে। মুগ্ধ উপর হয়ে শুয়ে থাকা তিতিরের সারা পিঠে চুমু দিতে লাগলো। তারপর তিতিরকে নিজের দিকে ফেরাতেই তিতির মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধও ধরল। কিছুক্ষণ এইভাবে থাকার পর মুগ্ধ তিতিরকে আবার শুয়ে দিল।
ঠোঁটে চুমু খেলো, তারপর চুমু খেলো গলায়, বুকে, পেটে। তিতিরের কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবার অবস্থা। কিছু ভালো লাগা থাকে না, অসহ্যকর, সেই রকমই কিছু ছিল। তিতির চোখ বন্ধ করেছিল। হঠাৎই মুগ্ধর ঠোঁটে স্পর্শ পেল পায়ে। লাফিয়ে উঠে নেশা ভরা কণ্ঠে বলল, ছি ছি, কি করছো? ছি বলছো কেন? আমার পায়ে মুখ দিচ্ছ কেন? চুপ। তো কি হয়েছে? আমার পায়ে মুখ দিচ্ছ কেন? আমার পাপ হবে। কিচ্ছু হবে না। তোমার পায়ের উপর লোভ কতদিনের আমার জানো? একটু আদর করতে দাও প্লিজ। তিতির আর কিছু বলল না, জানে আর কিছু বলেও লাভ নেই, মুগ্ধ শুনবে না। 2 পায়ে মন ভরে চুমু খেয়ে মুগ্ধ উঠে এলো। তিতিরের নাভির 2 ইঞ্চি নিচে চুমু খেতে খেতে মনে হলো কি করছে ও, আর তিতিরও আজ কিছুতেই বাধা দিচ্ছে না। ও তো ভাং খেয়ে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছে। কাল ঘুম থেকে উঠে যদি এসবের জন্য আফসোস করতে থাকে, তাহলে মুগ্ধ নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। মুগ্ধ সরে গিয়ে শুয়ে পড়ল তিতিরের পাশে। তিতির মুগ্ধর হাতটা সরিয়ে বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরল ওকে। মুগ্ধ ওকে এক হাতে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ পর তিতির ওর উপরে উঠে শুয়ে ওর বুকে মাথা রাখলো। মুগ্ধ বুঝতে পারছে তিতির আরও আদর চাইছে। ওরও যে ইচ্ছে করছে, কি করবে? তিতিরের চুলে হাত বুলিয়ে বলল, তিতির পাখি, জানি আমাদের এখানেই থেমে যাওয়া উচিত না? তিতিরের বলতে ইচ্ছে করলো, না থামা উচিত না, কিন্তু পারল না। বলল, না। উচিত, কারণ এটা পাপ। তিতির মুগ্ধর বুকের ওপর থেকে মাথা না তুলেই বলল, পাপ কেন হবে? আমরা তো দুজন দুজনকে ট্রু লাভ করি। প্রায় গত 6 বছর ধরে তো তোমাকে আমি আমার বর বলেই মেনে এসেছি, আর তুমিও তো আমাকে বউই ভাবো। শুধু ভাবিই না, মনে প্রাণে মানিও সেটা। কিন্তু আমাদের বিয়ে তো হয়নি না? আমার ফ্যামিলির জন্য হয়নি। আমার বাবা মা রাজি হলে অন্তত 2 বছর আগে আমাদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু হয়নি তো বাবা। আর এর থেকে ইম্পর্টেন্ট কথা হলো, তোমার আমার বিয়ে কখনোই হবে না। তাই তোমার ভার্জিনিটি নষ্ট করার কোনো রাইটস আমার নেই। যখন অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যাবে, আজকের ভুলটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেদিন। তাই কোনো ভুল করতে চাচ্ছি না। তিতির আর কিছু বলল না, মনে মনে বলল, কখন ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তাও টের না পেলেও মুগ্ধ পেল। কিন্তু কিছু বলল না, শুধু জড়িয়ে ধরে রইল। মনে মনে বলল, তিতির, জানি আমাদের বিয়েটা অসম্ভব, তবু যদি কখনো কোনোভাবেই অসম্ভবটা সম্ভব হয়, তাহলে এই মুহূর্তে যতটা কষ্ট তোমাকে দিলাম, তা থেকে 1000 গুণ সুখ তোমার পায়ের কাছে এনে দেব। তিতির, জানি আমাদের বিয়ে অসম্ভব, তবু যদি কখনো কোনোভাবে এই অসম্ভবটা সম্ভব হয়, তাহলে এই মুহূর্তে যতটা কষ্ট তোমাকে দিলাম, তার 1000 গুণ সুখ তোমার পায়ের কাছে এনে দেব। তিতির কখন যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ ওকে বুকের ওপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর উঠে দাঁড়াতেই বুঝতে পারল শরীরটা ভার হয়ে আছে। বুকের ভেতর ব্যথা করে উঠল। বুকে হাত দিতেই দেখতে পেল বুকের লোমগুলো ভিজে গেছে তিতিরের চোখের জলে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ও জানে না একটা মেয়েকে আদর করে তারপর চূড়ান্ত আদরের সময় ছেড়ে দিলে কেমন লাগে, কিন্তু নিজেকে দিয়ে এটা বুঝতে পারছে একটা ছেলের কেমন লাগে। তিতির যেমন 1000 ফোঁটা চোখের জল ফেলেছে ওর বুকের ওপর, তেমনি ওর নিজেরও 1000 ফোঁটা চোখের জল বুকের ভেতর জন্ম নিয়ে বুকের ভেতরেই ঝরে গেছে। তিতিরের গায়ে চাদর টেনে দিয়ে বারান্দায় চলে গেল মুগ্ধ। বারান্দায় দাঁড়িয়ে দূরের আবছা অন্ধকারে থাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মুগ্ধ বুঝতে পারছিল ওর চোখ জ্বলছে। কাঁদলে নাকি হালকা লাগে। বুকের ভিতর এত কান্না, অথচ কাঁদতে পারছে না কেন? কান্নারও কি কোনো মন্ত্র আছে যেটা পড়ে মেয়েরা এত কাঁদে? নিশ্চয়ই আছে, যেটা ও জানে না, আর জানে না বলে কাঁদতে পারে না। সারা শরীরের রক্ত যেন ফুটছে। আবার যেতে ইচ্ছে করছে তিতিরের কাছে, কিন্তু না, ও যাবে না। তিতির কষ্ট পেয়েছে, আবার কষ্ট দেওয়ার মানে হয় না। আর ওরও উচিত কন্ট্রোলে থাকা, কিন্তু ও সারাটা রাত কীভাবে কাটাবে? ও বারান্দার মধ্যে পায়চারি করলো কিছুক্ষণ। নিজের শরীরটাকে ব্লেড দিয়ে কেটে কুচি কুচি করতে পারলে বোধহয় এই অস্থিরতা কমতো। আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে গেল মুগ্ধ। ওর টি শার্ট, তিতিরের শাড়ি সব ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওগুলো তুলে রাখলো। তারপর খেয়াল হলো ও এখনও সেই আধভেজা হাফ প্যান্টটা পরে আছে। চেঞ্জ করে নিল, তারপর শুয়ে পড়ল। তিতির ওর দিকে ফিরে ঘুমাচ্ছে। এলোমেলো চুলগুলো চোখের ওপর এসে পড়েছে।
চুলগুলো চোখের ওপর থেকে সরিয়ে দিল মুগ্ধ। তিতির ওর ছোঁয়া পেয়ে ঘুমের ঘোরেই ওকে জড়িয়ে ধরল। মুগ্ধর একটু শান্তি লাগলো। তিতিরকে আবারও বুকে জড়িয়ে ধরে শুয়ে রইল। এক ফোঁটা না ঘুমিয়ে কাটল মুগ্ধর রাতটা। সারাটা রাত ধরে যত আজগুবি চিন্তা করছিল, তার মধ্যে একবার তান্নাকে খুন করার প্ল্যানও করে ফেলেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওরা ঢাকা রওনা দিল। দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে গেল। তিতির ওদের বাসার গলির মোড়েই নেমে গেল। নামার আগে মুগ্ধ বলল, থ্যাঙ্কস ফর লাস্ট 2 days। তিতির হাসল। মুগ্ধ আবার বলল, সেদিন অফিসের জন্য যখন বাসা থেকে বের হয়েছিলাম, তখন ভাবিও নি এরকম কিছু হতে পারে। 2 দিন 2 রাত যেন স্বপ্ন দেখলাম। থ্যাংক ইউ টু গত 2 দিন আমাকে দেওয়ার জন্য। আমার কাছেও স্বপ্নই ছিল। তিতির গাড়ি থেকে নেমে জানালা দিয়ে তাকিয়ে বলল, কাল তোমার একটা কথার রিপ্লাই দিতে পারিনি, আজ দিই। শিওর? কোন কথাটা? কাল বলেছিলে না আমার ভার্জিনিটি নষ্ট করার রাইট তোমার নেই, কিন্তু তুমি কি এটা জানো আমার মনের ভার্জিনিটি তুমি অনেক আগেই নষ্ট করে দিয়েছো? মুগ্ধ হাঁ করে চেয়ে রইল। তিতির বলল, আসি তাহলে, ভালো থেকো, নিজের যত্ন নিও। তিতির হাঁটা শুরু করতেই মুগ্ধ গাড়ি থেকে নেমে এক দৌড়ে চলে গেল তিতিরের কাছে। বলল, তুমি রাগ করেছো কালকের জন্য? আম রিয়েলি সরি। রাগ করিনি, এটা বলার ছিল, কিন্তু কাল বলতে পারিনি, তাই আজ বললাম। সত্যি রাগ করিনি, রাগ করলে কথা বলতাম। যাই হোক, তুমি এখন যাও। তোমাকে এখানে আমার সাথে কেউ দেখলে কি হবে জানোই তো। ওকে, আর সবসময় তো ফোন দিই না, মাঝে মধ্যে দিলে ধরো প্লিজ। তিতির হেসে বলল, আচ্ছা যাও এখন, টাটা। বাসায় ফিরে তিতির গতকাল রাতের ঘটনাগুলো নিয়ে ভাবছিল। ইস, কি সুন্দর করে আদর করে মুগ্ধ। আচ্ছা, ওর যখন অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হবে, তখনও কি তাকেও মুগ্ধ এইভাবে আদর করবে? না, মরেই যাবে ও তাহলে। মুগ্ধ শুধু ওর, সেই মুগ্ধ অন্য কোনো মেয়েকে ওর মতো করে আদর করবে, অন্য কোনো মেয়ে ওর মুগ্ধকে স্পর্শ করবে, এটাও কিছুতেই মেনে নিতে পারবে না। আগুন জ্বালিয়ে দেবে, প্রয়োজনে খুন করবে, তবু ওর মুগ্ধকে অন্য কারো হতে দেবে না। আচ্ছা, এমন কিছুই কি করা যায় না যাতে বাবা মা রাজি হয়ে যায় মুগ্ধর সাথে বিয়ে দিতে? আর কিছুই কি করার নেই? তিতির কাগজ পেন্সিল নিয়ে বসলো। উল্টোপাল্টা আঁকিবুকি করলে তিতিরের মাথায় ভালো ভালো আইডিয়া আসে, তাই করলো, কিন্তু কোনো আইডিয়া এলো না। সন্ধ্যাবেলা বাসায় সবাই সিরিয়াল দেখতে বসেছে। এমন সময় তিতির চা বানাতে গিয়ে টিভিতে একটা বিজ্ঞাপনের জিঙ্গল শুনতে পেল। সাথে সাথেই ওর মাথায় একটা আইডিয়া এলো। আইডিয়াটা নিয়ে সারা রাত ভাবলো, ইয়েস, এর চেয়ে ভালো আইডিয়া হতেই পারে না। বাবা মা রাজি হতে বাধ্য। খুশিতে ঘুমিয়ে আসছিল না তিতিরের। মুগ্ধকে ফোন করলো, কিন্তু কিছু বলল না, একেবারে সারপ্রাইজ দেবে। মুগ্ধর মনটা বোধহয় খারাপ, সব কথাতে শুধু হুঁ হাঁ করেছে। তিতির জিজ্ঞেস করলো, তোমার মনটা কি খারাপ? হ্যাঁ দিদির, আমি কালকের জন্য লজ্জিত। কেন? অতটা উচিত হয়নি, আমার মাথা ঠিক ছিল না। তিতির হেসে বলল, কেন ভাঙে ধরেছিল তোমাকে? জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। আমার কোনো কিছুতে নেশা হয় না, কিন্তু ভাঙটাতে আমি অভ্যস্ত নই। বাদ দাও না, কাল যা গেছে গেছে, ওটা নিয়ে আর ভেবো না। আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এসব কথায় তিতিরের খারাপ লাগছিল, তাই ও প্রসঙ্গ পাল্টে বলল, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস কাল রাতের জন্য। তুমি আমাকে দেখিয়ে দিয়েছো ভালোবাসার বৃষ্টি কাকে বলে। তুমি আমাকে ফিল করিয়েছো সুখ কতটা সুখের হতে পারে। মুগ্ধর বুকের বার হালকা হলো এটা ভেবে যে, যাক, ঘুরে এসে তিতিরের মনটা তো ফ্রেশ হয়েছে, একটু হলেও ভালো আছে আগের চেয়ে। কিন্তু তখনও মুগ্ধ জানে না কি চলছিল ওর মনের মধ্যে। পরদিন দুপুর 11টা-12টার দিকে তিতির হুট করে রান্নাঘরে গিয়ে বলল, মা, তোমার সাথে আমার কথা আছে, ইটস আর্জেন্ট। আমি মা ওর দিকে ফিরে বলল, কি বল? প্রেগনেন্ট। মায়ের হাত থেকে খুন্তিটা পড়ে কয়েকবার উল্টিপাল্টি খেয়ে একসময় থেমে গেল। তিতিরের এক ফোঁটাও ভয় করল না, বরং কথাটা বলতে পেরে বেশ হালকা লাগলো। মা কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে শীতল গলায় বলল, করে হলো এসব? তিতির তো আকাশ থেকে পড়ল। নিজের মেয়েকে কেউ এসব জিজ্ঞেস করে? এমনি লজ্জা লাগছে, আবার ডিটেলস জানতে চাচ্ছে। এমন তো না যে মা জানে না কি করে মানুষ প্রেগনেন্ট হয়। ওকে চুপ থাকতে দেখে মা আবার জিজ্ঞেস করলো, কি করে হলো? আমরা তো বিয়েটা ভেঙে দিয়ে বলেছিলাম এই বিয়ে কখনো সম্ভব না।
যোগাযোগ রাখিস না, তুইও তো বলেছিলি যোগাযোগ নেই, তাহলে প্রেগনেন্ট হলে কি করে? তিতির মনে মনে ভাবল, ও আচ্ছা, মা এই ব্যাপারে জানতে চেয়েছে। বলল, আমাদের মধ্যে আবার যোগাযোগ হয়েছে মা, আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না। এ অকাজ কোথায় করেছিস? ওই বদমাইশটা তোকে হোটেলে নিয়ে গেছে? তিতির লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল, কিন্তু মাঝপথে থেমে গেলে হবে না, ওকে বলতেই হবে। বলল, না মা, ওর বাসায়। কি করে হয় এসব? দেশে কি প্রোটেকশন ছিল না? তিতিরের লজ্জায় এবার মরেই যেতে ইচ্ছে করছিল, চুপ করে রইল। মা একটু থেমে আবার বলল, আমি আগেই বুঝেছিলাম এই ছেলে সুবিধার না। তিতির যে কোনো মূল্যে মুগ্ধকে চায়, বুকে সাহস রেখেই বলল, মা, ও তো জোর করে আমার সাথে কিছু করেনি, যা হয়েছে আমার সজ্ঞানে স্বইচ্ছায় হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি যে মা এই ব্যাপারে আর কথাই বাড়ালো না, প্রসঙ্গ পাল্টে বলল, তুই প্রেগনেন্সির কথা জানলি কি করে? টেস্ট করিয়েছি। বাহ, আমার মেয়ে দেখছি অনেক অ্যাডভান্স। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, যেন মা এটা জিজ্ঞেস না করে যে কোথায় টেস্ট করিয়েছে, তাহলে তো মহাবিপদ। ঠিক তখনই মা জিজ্ঞেস করলো, কোথায় টেস্ট করিয়েছিস? হসপিটালে। কয় মাস? কি বলবে, আন্দাজে বলে দিল। 2 মাস হবে। এরকম আন্দাজে বলিস কেন? ঠিক করে জানিসও না, আবার মা হতে যাচ্ছে, যত সব। মা হতে যাচ্ছে, এই কথাটা শুনে একটা অদ্ভুত ফিলিং হলো। ফিলিংটা তো জোস। ওকে নিশ্চুপ দেখে মা বলল, কবে টেস্ট করিয়েছিস? 1.5 মাস আগে। 1.5 মাস আগে মানে? দ্বিতীয় মাস যায়নি? প্রতি মাসে যেতে হয় নাকি? মা বিশ্বাস করতে না পেরে ঢপ মারছে, কিছুই বুঝতে পারছে না তিতির। মা বলল, আমি জানতাম ওই ছেলে এরকম ইনরেসপন্সিবিলিটি হবে। তিতিরের খুব অসহায় লাগলো। মা মুগ্ধকে দোষ দিচ্ছে। মুগ্ধ যদি ইনরেসপন্সিবল হয় তাহলে দুনিয়াতে রেসপন্সিবল বলে কোনো শব্দই নেই। কিন্তু তিতির কোনো প্রতিবাদই করতে পারল না। যাই হোক, বিয়ের পরে তো জানাজানি হবেই যে ও মিথ্যে বলেছিল। তখন তো মায়ের ভুল ভাঙবে, তখন ঠিকই বুঝবে মুগ্ধ কতটা ভালো। দুজনে একটু খারাপ হয়ে যদি সারা জীবনের জন্য দুজনে এক হতে পারে তো দোষের কি? মা রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তোর ভাবিকে বল বাকি রান্নাটা শেষ করতে, আমার মাথা ঘুরছে। তোর বাপ ভাইকে এ কথা আমি কি করে বলবো জানি না। মা নিজের রুমে ঢুকতেই তিতির লাফিয়ে উঠল। ইয়েস, মা পজিটিভ। চিন্তার চোটে বকতেও ভুলে গেছে। লাঞ্চের সময় সবাই স্বাভাবিক, তার মানে মা এখনো কাউকে কিছু বলেনি। মাকে চিন্তিত দেখালো, চুপচাপ খেয়ে উঠে গেল। লাঞ্চ শেষ করে তিতির নিজের রুমে গিয়ে দরজা আটকালো। এরপর মুগ্ধকে কল করলো। মুগ্ধ ফোন ধরেই বলল, তিতির, পরে কল করছি, এখন একটু ব্যস্ত আছি। শোনো শোনো, 1 মিনিট দাও না, শুধু একটা কথাই বলবো। আচ্ছা বলো। তুমি বাবা হতে চলেছো। মুগ্ধ অবাক হয়ে বলল, হোয়াট? তিতির হেসে বলল। হুম। মুগ্ধ কিছু বলার আগেই একটা মেয়ের মিষ্টি গলা পাওয়া গেল। মুগ্ধকে বলল, মে আই কাম ইন স্যার? নো। ও সরি স্যার, অ্যাকচুয়ালি ওনারা চলে এসেছে। এসেছে তো কি হয়েছে, বসতে বলুন, চা কফি খাওয়ান, আমি ডেকে নেব, আপনি এখন যান। ওকে স্যার। তারপর মুগ্ধ বলল, হ্যাঁ বলো কি হয়েছে, ইন শর্ট বলবে। ক্লায়েন্টে বসে আছে, আমি মিটিংয়ে বসবো। ওহ সরি, আমি দুষ্টুমি করছিলাম। না, এটা শুধু দুষ্টুমি না, কাহিনী কি তাড়াতাড়ি বলো। আরে সিরিয়াসলি, এটা দুষ্টুমি ছিল। তুমি ফ্রি থাকলে দুষ্টুমিটা আর একটু কন্টিনিউ করতাম, জাস্ট তোমাকে এই ফিলিংটা দেওয়ার জন্য যে বাবা হচ্ছ শুনলে কেমন লাগে। হোক না মিথ্যে মিথ্যে। এরকমটা হলে আমি বিজি শুনেও 1 মিনিট চাইতে না বলার জন্য। আরে না রে বাবা, সত্যি আমি বুঝতে পারিনি যে তুমি এরকম বিজি। আর তুমি কি বাবা হওয়ার মতো কিছু করেছো যে বাবা হবে? না। তাহলে যাই হোক, ওই মিষ্টি কণ্ঠী মেয়েটা কে? আমার কলিগ। তো ওরকম ঝাড়ি মারলে কেন? মিষ্টি করেই তো বলতে পারতে। অফিসের কলিগ, আমার ঘরের বউ না যে মিষ্টি করে কথা বলবো। আর ও ঝাড়ি আরেকটা খাবে আমি না বলার পরেও ভেতরে আসবার জন্য, যেতে বলার আগে পর্যন্ত বেহায়ার মতো দাঁড়িয়ে থাকবার জন্য। কারণ ও দেখেছিল আমি ফোনে কথা বলছি, কেউ ফোনে কথা বলার সময় তার সাথে কথা বলতে হয়নি, নর্মাল ম্যানার। এতটুকু না জেনে চাকরি করতে হলে আসলে তো হবে না রে বাবা। এত বকাবকি করো না। এটাই সিস্টেম। আমার বস আমাকে ছাড়বে, আমি আমার জুনিয়রকে ছাড়বো, ও আবার ওর জুনিয়রকে গিয়ে ছাড়বে। এই ঝঞ্ঝাটুকু আছে সব জায়গায়।
আচ্ছা বাবা, আচ্ছা মাথা ঠান্ডা করো। এতটা মাথা গরম করার মতো কিছু হয়নি। তুমি আসলে বাবা হচ্ছ না। আমি দুষ্টুমিই করছিলাম। তুমি যাও, মিটিংয়ে বসো। এ কথা বলে তিতির একটা চুমু দিল। মুগ্ধ বলল, এইসব আমার কোনো কিছু হয় না, লাইভ লাগে আমার। গতকালই তো লাইভ দিলাম। হ্যাঁ, সেটা তো অনেক আগেই। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। বাই। বাই। কিন্তু কিছু ঘাপলা আছে, রাতে দেখছি ব্যাপারটা। এ কথা বলে মুগ্ধ ফোন রেখে দিল। বিকালে মা এসে দরজায় নক করলো। তিতির দরজা খুলতেই মা বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। কেন? ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? ওই ইনরেসপন্সিবলটা তো তোকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি।